হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10। তো আমি তোমাদের কেডি স্যার। আজকে যে ক্লাসটা আমরা নেব ওটা হচ্ছে কার্যক্ষমতা শক্তির সেকেন্ড পার্ট। কার্যক্ষমতা শক্তির সেকেন্ড পার্টে কি আছে? শক্তি আছে। তোমরা যারা কার্যক্ষমতার পার্টটা দেখে আসোনি তারা ফার্স্টে ওটা দেখে আসো, কারণ কার্যক্ষমতা আর শক্তি দুটো রিলেটেড জিনিস। ক্লিয়ার? এই জিনিসটা যদি কোনোভাবে প্রবলেম থাকে, যদি কার্যক্ষমতাতে প্রবলেম থাকে, তাহলে শক্তিটা বুঝতেও প্রবলেম হবে। তো তোমাদের কাছে অ্যাডভান্টেজ আছে, তোমরা 1.5x বা 2x স্পিডে দেখে আসতে পারো। তো আজকে আমরা যে পার্টটা আছে ওটা স্টার্ট করছি। দেখো, স্টার্ট করার আগে তোমাদেরকে একটা জিনিস বলবো যে আমার ক্লাস কবে কবে থাকে। দেখো, আমার ক্লাস কবে আছে? আমার ক্লাস এক আছে সোমবার দিনকে আছে, দেন বৃহস্পতিবার দিন আছে, আর শনিবার দিন আছে। কোনো রকম প্রবলেম? তো প্রত্যেক দিনই কটার সময় আছে? 5টার সময় আছে। তো সবাই আমার ক্লাসটা ভালো করে ফলো করো, কারণ ফিজিক্যাল সায়েন্স খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এখান থেকে মার্কস তোলা যায়, খুব ভালো মার্কস তোলা যায়, এমনকি ফুল মার্কস তোলা যায়। আর করতে থাকো, দেন আমি তো আছি। কোনো রকম ডাউট হলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখো, আজকে যে পার্টটা আমরা স্টার্ট করব ওটা হচ্ছে শক্তি দিয়ে। শক্তি কাকে বলে? না, কার্য করার সামর্থ্যকেই, কার্য করার সামর্থ্যকে এই কি বলে? শক্তি বলে। কার্য করার সামর্থ্যকেই কি বলে? শক্তি বলে। তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ, তুমি 100 মিটার স্প্রিন্ট দিয়ে আসো, তুমি দিয়ে আসলে। 100 মিটার আবার স্প্রিন্ট দিয়ে আসো, তুমি দিয়ে আসলে। দেন তোমাকে বললো 200 মিটার স্প্রিন্ট, তখন তুমি কি বললে যে না, আমার আর শক্তি নেই, আমি আর দৌড়াতে পারবো। ক্লিয়ার? তার মানে কি বলতে চাচ্ছ? তার মানে তুমি বলতে চাচ্ছ যে হ্যাঁ, তুমি আর দৌড়াতে পারবে না, তার কারণ তোমার দৌড়ানোর আর সামর্থ্য নেই, তার মানে দৌড়ানোর আর শক্তি নেই। তাহলে শক্তি কি? কার্য করার সামর্থ্যকেই কি বলে? শক্তি বলে। খুবই ইজি একটা জিনিস এখান থেকে আমরা করব। শক্তির মধ্যে কি আছে? ফার্স্টে যে শক্তির একক আছে, তাহলে হেডিং দেই শক্তির একক। শক্তির একক কার্যের এককের মধ্যে, কার্যের এককে। তার মানে শক্তির যদি আমি সিজিএস একক বলি, তাহলে ওটা কি হবে? আর্গ হবে। বাংলায় যদি লিখি তাহলে আর্গ। আর এসআই একক যদি বলি তাহলে ওটা কি হবে? জুল হবে। তো তোমাদের আমি লাস্ট দিন একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, 1 জুল ইজ ইকুয়ালস টু কত আর্গ? 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁻⁷ আর্গ। 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁻⁷ আর্গ। বুঝতে পেরেছো? দেন নেক্সট পার্টে যেটা আমরা পড়বো ওটা হচ্ছে শক্তি কত প্রকারের হয়। দেখো, শক্তি অনেক ধরনের হয়। যেমন প্রথমে তো বলি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি হতে পারে। দেন আরো কি আছে? তাপ শক্তি তো বললাম। তো এরকম ধরনের শক্তি আছে। তো এর মধ্যে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কথা হচ্ছে যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? দেখো, কোনো বস্তু তার আকার, অবস্থান বা গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে, সামর্থ্য লাভ করে, তাকে কি বলে? তাকে যান্ত্রিক শক্তি বলে। তাকে ওই বস্তুর যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি বলে। আমি এখান থেকে সরে যাচ্ছি, দেখতে পাবে তোমরা। এ দেখো, কোনো বস্তু তার আকার, অবস্থান বা গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? যান্ত্রিক শক্তি। কোনো রকম প্রবলেম নেই এতটুকু জিনিসে। আর এরপরে জিনিসটা আমি বোঝাচ্ছি, তাহলে পরে ওই ইসের পার্টটা বুঝতে পারবে, ওই যে কার্য করার পার্টটা যেটা, ওটা বুঝতে পারবে। দেখো, যান্ত্রিক শক্তি দুটা টাইপের হয়। যান্ত্রিক শক্তি দুটা টাইপের। একটা তো হলো স্থিতিশক্তি, যেটা আমরা ফার্স্টে পড়বো, স্থিতিশক্তি। আরেকটা হচ্ছে গতিশক্তি। ক্লিয়ার? স্থিতিশক্তি কি? কোনো একটা বস্তু তার আকার বা অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে
তাকে ওই বস্তুটার স্থিতিশক্তি বলে। তাহলে ডেফিনেশন আমি বলে দিচ্ছি, তোমরা হালকা করে জাস্ট লিখে নাও। স্থিতিশক্তি কাকে বলে? স্থিতিশক্তি, আরে আরে এটা কি হলো? আরে স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তু, কোনো বস্তু তার আকার আকার বা অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ, অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলে। দেখে নাও, এটার মধ্যে কিছুই নেই। কি বলছে? কোনো একটা বস্তু তার আকার বা অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্যটা লাভ করবে তাকে কি বলে? ওই বস্তুর স্থিতিশক্তি বলে। দেখো, স্থিতিশক্তি যদি তোমাকে বোঝাতে যাই, তাহলে এখানে একটা গার্ডার আছে। গার্ডারটা কি আছে না, কোনো রকম কি নেই, শক্তি নেই। কিন্তু এবার গার্ডারটাকে আমি টেনে নিয়ে এতটা লম্বা করলাম, তার মানে কি? গার্ডারটার আকারের পরিবর্তন করলাম। তাহলে গার্ডারের আকারের পরিবর্তন করার জন্য গার্ডারের মধ্যে কি হলো? গার্ডারের মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হলো। এবার যদি আমি গার্ডারটাকে ছেড়ে দিই, তাহলে এই স্থিতিশক্তিটাই কিসে কনভার্ট হবে? গতিশক্তিতে কনভার্ট হবে। দেন আমার হাতে ব্যথা পাবো। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে? গার্ডারটার মধ্যে কোনো রকম শক্তি ছিল না, কিন্তু গার্ডারটাকে যখন আমি টেনে নিয়ে লম্বা করলাম, তাহলে গার্ডারের আকারের পরিবর্তন হলো, আর তার জন্যই কি হচ্ছে? গার্ডারের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো। তাহলে কোনো বস্তু তার আকার বা অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? ওই বস্তুর কি বলে? ওই বস্তুর হচ্ছে স্থিতিশক্তি বলে। ক্লিয়ার? স্থিতিশক্তির এক্সাম্পল কি হতে পারে? স্থিতিশক্তির এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, কোনো একটা বল আছে, বলটাকে নিয়ে আমি ওপরে ছুড়ে দিলাম, তাহলে বলটা এই মুহূর্তে গিয়ে আর ওপরে উঠবে না। তাহলে ওপরে উঠলে না উঠলে কি হবে? এই মুহূর্তে গিয়ে আবার নিচে পড়বে। তাহলে এই পজিশনে বস্তুর স্থিতিশক্তি কি হবে? ম্যাক্সিমাম হবে। স্থিতিশক্তি কি হবে? ম্যাক্সিমাম হবে। বুঝতে পেরেছো তোমরা? এখানে কি হবে? স্থিতিশক্তিটা ম্যাক্সিমাম হবে। এরপর যেটা আছে ওটা গতিশক্তি। গতিশক্তি, তাহলে গতিশক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতীয় অবস্থার জন্য, তার গতীয় অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। বুঝতে পেরেছো? তাহলে কোনো বস্তু তার গতীয় অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। তাহলে গতিশক্তির এক্সাম্পল দিই। তাহলে গতিশক্তির এক্সাম্পল যদি বলি, কোনো একটা গাড়ি আছে, এখানে কি আছে? একটা কোনো একটা গাড়ি, এটা গাড়িটা কি করলো? আস্তে আস্তে গিয়ে এই দেওয়ালটাতে টাচ করলো। তাহলে কি দেওয়ালটা ভেঙে যাবে? দেওয়ালটা ভাঙবে না। কিন্তু গাড়িটা এবার দূর থেকে আসলো, পুরো গতিশক্তি নিয়ে আসছে। ক্লিয়ার? এদিকে আসছে। এবার দেওয়ালটার মধ্যে যদি আঘাত করে তাহলে কি হবে? দেওয়ালটা ভেঙে যাবে। তাহলে এটা কেন হলো? তার কারণ এই যে গাড়িটা আছে, গাড়িটার গতীয় ধর্মের জন্য, গতীয় ধর্মের জন্য কার্য করার একটা সামর্থ্য পাচ্ছে।
এটাকেই কি বলে, ওর গতিশক্তি বলে। এটার সাথে রিলেটেবল না, তবে একটা জিনিস বলি যে যদি মাথার উপর পড়ার চাপ না থাকে না, পরীক্ষার চাপ যদি না থাকে, তখন দেখবে পড়াশোনা ভালো হয় না। যেই দেখবে যে হ্যাঁ আর 10 দিন বাকি পরীক্ষা, তখন পড়াশোনা স্টার্ট হচ্ছে। 5 দিন বাকি, আরো বেশি বেশি পড়াশোনা হচ্ছে। আর 1 দিন বাকি, কালকেই পরীক্ষা, তাহলে দেখবে পড়ার স্পিড আর মানে কার্য করার একটা সামর্থ্য পাচ্ছে। তো ওটাকে কি বলে, শক্তি বলে। ক্লিয়ার? তাহলে এখানে কি গতীয় ধর্মের জন্য যে সামর্থ্যটা পাচ্ছে, তাহলে ওটাকে কি বলবো আমরা, এটা গতিশক্তির জন্য হচ্ছে। বুঝতে পেরেছো? এবার আমাদের যে জিনিসটা আসবে ওটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। আমাদেরকে এখানে লিখে দিই, গতিশক্তির সাথে সাথে ভরবেগের সম্পর্ক, রিলেশন। বুঝতে পারছো? তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক যদি বলি, তাহলে প্রথমেই আমি তোমাকে এটা লিখি যে গতিশক্তিকে আমরা কি লিখবো, ই লিখবো। ই ইজ ইকুয়ালস টু কি, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দেওয়া হয়নি, ওটা হচ্ছে স্থিতিশক্তির গাণিতিক রূপটা বলে দেওয়া হয়নি। তো স্থিতিশক্তির গাণিতিক রূপ, এটাকে কি লেখা হয়, ইপি লেখা হয়। ইপি ইজ ইকুয়ালস টু কি হয়, এম জি এইচ হয়। ক্লিয়ার? আর এখান থেকে যেটা আছে গতিশক্তির যে পার্টটাতে আছি আমরা, এখানে গতিশক্তির গাণিতিক রূপ কি হয়, গতিশক্তির গাণিতিক, এটাকে ইকে লেখে। ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা কি হয়, হাফ এম ভি স্কোয়ার। তোমরা খাতায় একটু লিখে নাও এটা। আর এই নোটটা একদম ক্রিস্প নোট হবে, তোমরা জাস্ট এটা পড়েই ঠিকঠাক করে বুঝতে পারবে টোটাল জিনিস। এরপরে কি আছে, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। দেখো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক যদি আমি বলি, তাহলে ই ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আর ভরবেগ কি হয়, পি ইজ ইকুয়ালস টু এম ভি। এই জিনিসটার থেকে এবার যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে এখানে কি করব, ই ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটাকে ভালো করে লিখলে ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই 2। কিন্তু দেখো এখানে আমি কি করব, একটা উপরে একটা এম গুণ করে দেবো। তাহলে এই এমটা আমি কোথা থেকে আনলাম, হাওয়া থেকে নিয়ে চলে আসলাম, মানে যে কোনো একটা জায়গা থেকে নিয়ে চলে আসলাম। তাহলে এটাকে আমাকে যদি সেম করতে হয়, তাহলে এটাকে ক্যান্সেল আউট করতে হবে। ক্যান্সেল আউট করতে গেলে আমি কি করব, নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে দেখো এই উপরের লাইনটা আর নিচের লাইনটা সেম আছে কিনা, সেমই আছে, তার কারণ এখানে এম এম আছে, বাট এম এম তো কাটাকাটি চলে যাবে। এবার আমরা কি করব, ই ইজ ইকুয়ালস টু এই এমটাকে এর সাথে মাল্টিপ্লাই করলে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে এই 2mটা কি আছে, এখানে ডিভাইডেড আছে, এদিকে গেলে কি হবে, মাল্টিপ্লাই হবে। 2m ই ইজ ইকুয়ালস টু কি, এম ভি তার হোল স্কোয়ার। তার মানে কত আসে, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2m ই। এই যে এমভিটাকে ছিল এটাকে উল্টে লিখলাম, আর এমভির পরিবর্তে আমরা কি লিখলাম, এমভি মানে পি। তাহলে এই এমভির জায়গায় পি লিখলাম, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2m। এত অব্দি বুঝতে পারছো সবাই? এত অব্দি যদি বুঝে থাকো, তাহলে এর পরের পার্টটা যেটা আমরা করব ওটা হচ্ছে, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি আসলো, 2m ই আসলো। তাহলে পি ইজ ইকুয়ালস টু কি হবে, উভয় পাশে বর্গমূল নির্ণয় করে পাই। পি ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 2m। তাহলে এটাই কি, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। বুঝতে পেরেছো? এরপর এরপর আমাদেরকে কি জানতে হবে, এরপর জানতে হবে হচ্ছে গতিশক্তির সাথে হলো একটা, দেন আর আছে হচ্ছে একটা, হ্যাঁ, হালকা বস্তু আর ভারী বস্তুর মধ্যে সম্পর্ক। দেখো একটি হালকা এবং একটি ভারী বস্তুর কি আছে, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সেম বলে দিচ্ছে। আমাকে কি বলছে, গতিশক্তির তুলনা করতে।
এবার আমরা কি করব, গতিশক্তির তুলনা করব। তোমরা ফার্স্টে এই কোশ্চেনটা লিখে নাও, দেন আমরা স্টার্ট করছি। দেখো, একটি হালকা এবং একটি ভারী দুটা বস্তু আছে। তাহলে হালকা বস্তুটাকে কি ধরে নিলাম, হালকাটাকে স্মল এম, ভারীটাকে ক্যাপিটাল এম ধরলাম। তাহলে এদের বেগ কত ধরলাম, এর v1, এর v2 ধরলাম। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখান থেকে যদি আমি ভরবেগ বলি, তাহলে এর ভরবেগ কত হবে, p1 is equals to m v1 আর p2 is equals to m v2। এখান থেকে আমরা কি পাচ্ছি, ভরবেগ পাচ্ছি। আর আমাদের বলে দিচ্ছে p1 is equals to p2, মানে ভরবেগ সেম। তার মানে কি m v1 is equals to ক্যাপিটাল m v2। তার মানে কি m v1 বাই ক্যাপিটাল m v2 is equals to 1। এই পার্টটা আমরা বের করে রাখছি, তোমরা দেখে নাও এই পার্টটা। এত অব্দি বুঝতে পেরেছো? এতটুকুন জিনিস আমরা বের করে রাখলাম। দেখো, এরপর যেটা আমরা করব, এবার আমাদের বলেছে গতিশক্তি নিয়ে দেখি। এবার আমরা গতিশক্তি নিয়ে দেখি। গতিশক্তি কি লিখলাম, ফার্স্টেরটা হচ্ছে E1, পরেরটার হচ্ছে E2। প্রথমটার ক্ষেত্রে হাফ m v1 স্কোয়ার, পরেরটার ক্ষেত্রে হাফ ক্যাপিটাল M v2 স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এখানে এটার আমাকে তুলনা করতে বলছে, তার মানে E1 বাই E2 বের করব। তার মানে কি হাফ m v1 স্কোয়ার ডিভাইডেড বাই হাফ m v2 স্কোয়ার করব। সরি, ক্যাপিটাল M হবে এখানে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে হাফ আর হাফ কাটবে, তার মানে কি আসবে m v1 স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল M v2 স্কোয়ার। আমি কি করব, এখানে ওপরে একটা স্মল m, নিচে একটা ক্যাপিটাল M মাল্টিপ্লাই করব। তাহলে ওপরের স্মল এমটা আমি কোথা থেকে আনলাম, আমি জানি না কোথা থেকে আনলাম, হাওয়া থেকে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে নিচে একটা m দিয়ে মাল্টিপ্লাই করব, আর নিচের ক্যাপিটাল এমটাও আমি কোথা থেকে আনলাম, হাওয়া থেকে। তাহলে এখানেও আমি কি করব, ওপরে একটা ক্যাপিটাল M দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত আসলো, স্মল m স্কোয়ার v1 স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল M স্কোয়ার v2 স্কোয়ার ইজ ইকুয়াল ইনটু ক্যাপিটাল M বাই স্মল m। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমরা বের করি, নেক্সট পেজেই যাই, m স্কোয়ার v1 স্কোয়ার m2 স্কোয়ার v2 স্কোয়ার। এখানে কত আসছিল, m এখানে কত আসছিল, m স্কোয়ার v1 স্কোয়ার বাই m স্কোয়ার v2 স্কোয়ার ইনটু কত, ক্যাপিটাল M বাই স্মল m। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি m v1 বাই ক্যাপিটাল M v2 তার হোল স্কোয়ার ইনটু ক্যাপিটাল M বাই স্মল m। তাহলে এটা কত হয়ে যাবে, 1 স্কোয়ার ইনটু m বাই m, মানে কি শুধু ক্যাপিটাল M বাই স্মল m। তাহলে ক্যাপিটাল M বাই স্মল m আছে। ক্যাপিটাল M মানে হচ্ছে ভারী বস্তু, স্মল m মানে হচ্ছে হালকা বস্তু। তাহলে এখানে ভারী বস্তুটা বেশি, মানে লব বড় হরের থেকে। তার মানে এটা কি হবে, এটা গ্রেটার দেন 1 হবে। এটা গ্রেটার দেন যদি 1 হয়, আর এটা 1 কোথা থেকে আসলো, এইখানে যে আমরা এই পার্টটাকে 1 করলাম, এটা কোথা থেকে আসলো, এই যে একটু আগে আমরা প্রুফ করে আসছিলাম m v1 বাই m v2 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটাকে যদি উল্টা করে দিই, তাহলে ক্যাপিটাল M v2 ডিভাইডেড বাই স্মল m v1 ইজ ইকুয়ালস টু 1 হবে। তোমাদেরকে লিখে দিই এটা, এই পোর্শনটাতে যে চেঞ্জ করলাম ওটা কোথা থেকে আনলাম, আমার কাছে ছিল হচ্ছে কি ছিল এটা, ওই যে m v1 বাই ক্যাপিটাল M v2 ইজ ইকুয়ালস টু 1 ছিল। তাহলে এই যে এখান থেকে কি লিখলাম, এটাকে 1 করে দিলাম, কেন, তার কারণ আমার কাছে ছিল m v1 বাই ক্যাপিটাল M v2 ইজ ইকুয়ালস টু 1। বুঝতে পারছো? এবার নেক্সট পেজে যেটা ক্যাপিটাল M বাই স্মল m আসলো, এটা ইজ ইকুয়ালস টু 1 হলো। তার মানে আমরা কি করেছিলাম, আমাদের কাছে ছিল E1 বাই E2
ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার বাই হাফ এম ক্যাপিটাল এম ভি টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসলো, ক্যাপিটাল এম বাই স্মল এম, আর যেটা গ্রেটার দেন ওয়ান। তার মানে আমি বলতে পারি না যে এখানে কি আছে, ই ওয়ান বাই ই টু গ্রেটার দেন ওয়ান। তাহলে ই ওয়ান ইজ ইকুয়ালস টু কি, গ্রেটার দেন ই টু। ই ওয়ান কি ছিল, হালকা বস্তুর গতিশক্তি। তাহলে কি হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এই যে দেখো আমরা এখানে ই টু লিখেছি, এই যে ই ওয়ান ছিল, ই ওয়ানে আমরা হালকা বস্তু কিছু, ই টুতে আমরা ভারী বস্তু। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি দেখলাম, ই ওয়ান বাই ই টু ইজ গ্রেটার দেন ওয়ান। তাহলে ই ওয়ান গ্রেটার দেন ই টু হবে, তার মানে হালকা বস্তুর গতিশক্তি কি হবে, বেশি হবে। বুঝতে পারছো, ক্লিয়ার, বুঝে কি নেই বুঝে? এবার আমাদেরকে একটা লাস্ট টপিক পড়তে হবে। লাস্ট টপিকের মধ্যে কি আছে, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। এটা পড়লে পরে আমাদের শক্তির পার্টটা কমপ্লিট হবে, আর কি বাকি থাকবে, নিউমেরিক্যালস এর পার্টটা বাকি থাকবে। দেখো ফার্স্টের দিন যেটা আমরা করিয়েছিলাম, যে হ্যাঁ কার্য আর ক্ষমতার পার্টটা যেটা করিয়েছিলাম, সেদিনকেই আমি নিউমেরিক্যালস করতাম, বাট একটা টেকনিক্যাল ইস্যু ছিল যে আমি আমার পেন ট্যাবটা খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য আমাকে নতুন অন্য একটা পেন ট্যাবে লিখতে হচ্ছিল, তো নতুন পেন নতুন ভাবে অ্যাডাপ্ট করতে হচ্ছিল, তো ওটাতে লিখতে একটু প্রবলেম হচ্ছিল। তো তার জন্য আমি কি করাতে পারিনি, নিউমেরিক্যালস এর পার্টটা করাতে পারিনি। তো নিউমেরিক্যালস এর পার্টের জন্য আমি আলাদা আরেকটা ভিডিও আনবো, যেটাতে কি থাকবে, কার্যক্ষমতা শক্তির সব নিউমেরিক্যালস গুলো থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো এইবার আমরা যেটা করব ওটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটা কি বলছে, যে না এখানে যদি আমি একটা জিনিস দেখাই, যে হ্যাঁ এখানে কি আছে, একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামের এটাকে কি বলে, এটাকে বব বলে, এখানে আছে। এবার এটাকে যদি আমি একবার এদিকে নিয়ে যাই, একবার এদিকে নিয়ে যাই, একবার ঠেলা দিই, তাহলে কি হবে, এক মুহূর্তে এটা এখানে থাকবে, পরের মুহূর্তে এখানে, আবার তারপরের মুহূর্তে এখানে থাকবে। তাহলে এই পজিশন গুলোতে ওর কি হবে, ইপি, ইপি মানে পোটেনশিয়াল এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে। আর এই পার্টটাতে কি থাকবে, ইকে মানে কাইনেটিক এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে একটা জিনিসের এই যে শক্তিটা আছে, শক্তির একবার পোটেনশিয়াল এনার্জি বেশি হচ্ছে, একবার কি হচ্ছে, কাইনেটিক এনার্জি বেশি হচ্ছে। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ কখনোই কি হচ্ছে না, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এরকম না যে সবসময় সেম থাকতেছে, তো সবসময় সেম থাকে না। কিন্তু যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা এটা জানতে পারি যে হ্যাঁ ওদের যোগফল সবসময় কি হবে, সেম থাকবে। মানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যোগফল সবসময় কি হবে, ধ্রুবক হবে। তাহলে দেখো এখানে পার্টটাতে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে পরে তোমরা বুঝতে পারবে ঠিকঠাক করে। এখানে কি আছে, একটা বল আছে, বলটাকে আমি এই ওপরে ছুড়ে দিলাম, ছুড়ে দিলাম কত উচ্চতায়, এখানে আছে, এটাকে কালার করে দিই বল, এখানে একটা বল, এই বলটাকে এখানে ছুড়ে দিলাম, কত উচ্চতায় আছে, না এই উচ্চতায় আছে, মাঝে একটা পয়েন্ট ধরে নেই, এই অবস্থায় বলটা আছে, এইটুকুন উচ্চতাটা কি, এক্স। তাহলে এইটুকুন উচ্চতাটা কি হবে, এইচ মাইনাস এক্স, টোটালটা এইচ, এইটুকুনটা এক্স, তাহলে এটা এইচ মাইনাস এক্স। তাহলে এখানে আমরা তিন ক্ষেত্রে, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে আমরা কি করব, এদের মোট শক্তিটাকে, মোট যান্ত্রিক শক্তিটাকে বের করব। যান্ত্রিক শক্তি মানে আমরা পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিটাকে বের করে যোগ করব। তো দেখি এখানে ফার্স্ট এডটাতে কি হয়, ফার্স্ট এড প্রথম ক্ষেত্রে যদি দেখি, প্রথম এক নং ক্ষেত্রে, এক নং ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হবে, এখানে ইজ ইকুয়ালস টু ইপি প্লাস ইকে। তাহলে এখানে ইপি কত হবে, ম্যাক্সিমাম হবে, এম জি এইচ, এইচ উচ্চতায় আছে, নিচে জি অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে, আর কি এইচ উচ্চতায় আছে, বস্তুর ভর কত, এম, বস্তুর ভর কত, এম, কেন কি এম, তাহলে এম জি এইচ।
কিন্তু এই মুহূর্তে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি 0 হবে। তার কারণ বলটাকে যখন ছুড়ে দিচ্ছি, এই যে পেনটাকে ছুড়ে দিলাম, পেনটা নিচে পড়লো, তাহলে পেনটাকে ফার্স্টে ছুড়লাম, দেন পেনটা এক জায়গায় ফিক্সড হলো, দেন নিচে নামতেছে, তাহলে এই মুহূর্তে কি হবে? ওর বেগ 0 হবে। তাহলে ওর ওখানে কি হবে? কাইনেটিক এনার্জি 0 হচ্ছে। তাহলে টোটাল কত আসছে? mgh। বুঝতে পারছো? এবার দ্বিতীয় ক্ষেত্র দেখি। সেম ছবি একটা ড্রয়িং করে নিই আরেকবার, কারণ বারবার চেঞ্জ করা থেকে একবার। এখানে আছে, এখানে চললাম, এখানে বলটা আছে, এটা হচ্ছে h উচ্চতা, এটা h উচ্চতা, এইটুকুনটা হচ্ছে x, তাহলে এইটুকুনটা কি হবে? h মাইনাস x। এখানে হচ্ছে বলটা m m m। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে পরে কি আসবে? দ্বিতীয় ক্ষেত্রে, এটা 2 নং ক্ষেত্রে। 2 নং ক্ষেত্রে EP is equals to কত আসবে? mg h মাইনাস x। মাটি থেকে কত উপরে আছে? h মাইনাস x উপরে আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার কি আসছে? mgh মাইনাস mgx। বুঝতে পেরেছো? কিন্তু এখানেই যদি আমরা ইকে বের করি, ইকে মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি বের করার আগে আমাকে একটা জিনিস বের করতে লাগবে, ওটা হচ্ছে আমরা একটা সমীকরণ করে এসেছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে বস্তুটা এখান থেকে পড়ছে না, তাহলে এখান থেকে ওর বেগ বৃদ্ধি হচ্ছে। এখানে তো বেগ 0 ছিল, ভি ইজ ইকুয়ালস টু 0 ছিল, তাহলে এখান থেকে ওর বেগ বৃদ্ধি হচ্ছে। কতটা ডিস্টেন্স আসার পরে বেগ বৃদ্ধি হলো? এক্স ডিস্টেন্স আসার পরে ওর কি হলো? বেগ বৃদ্ধি হলো। তার মানে এখানে প্রাথমিক বেগ কত ছিল? 0 ছিল। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 প্লাস 2। এ কি কাজ করছে? জি। এস কত হবে? এক্স। তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gx। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি আমরা ইকে বের করি, তাহলে ইকে ইজ ইকুয়ালস টু কি হবে? হাফ এম ভি স্কোয়ার। তার মানে হাফ লিখবো, এম লিখবো, ভি স্কোয়ারের জায়গায় 2gx লিখবো, তাহলে 2 কাটবে, তার মানে অ্যান্সার কি আসবে? mgx। বুঝতে পারছো এতটুকুন জিনিস? তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি কি বের করব? ইপি আর ইকেটাকে প্লাস করব। তাহলে ইপি আর ইকেটাকে যদি প্লাস করি তাহলে পরে কত আসবে? 2 নং ক্ষেত্রে ই ইজ ইকুয়ালস টু কত হবে? ইপি প্লাস ইকে। ইপি কত আসছে? mgh মাইনাস mgx আসছে। ইকে কত আসলো? mgx আসলো। তাহলে mgx কাটবে, অ্যান্সার কি হবে? mgh। তাহলে দ্বিতীয় নং ক্ষেত্রেও কি আছে? mgh আছে। তৃতীয় ক্ষেত্রে বের করব। তৃতীয় ক্ষেত্রে আমরা দেখব যে ওর কি হয়। 3 নং ক্ষেত্র। 3 নং ক্ষেত্রেও ছবিটা আঁকিয়ে নি। এটা আছে, টোটাল উচ্চতা কত? h, এইটুকুনটা x, এইটুকুনটা কি? h মাইনাস x। ব্যাস এতটুকুন দিয়ে যদি স্টার্ট করি তাহলে এটা m, এটা m, এটা m। তাহলে এখান থেকে 3 নং ক্ষেত্রে আমরা কি বের করব? ফার্স্টে 3 নং ক্ষেত্র মানে এটা বের করব। ইপি বের করব, m হবে, g হবে, h এর মান কত হবে? 0 হবে। তার মানে ইপি ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। কারণ এইচ তো এই টোটালটা, কিন্তু এখানে উচ্চতা কত? ও যদি নিজের জায়গায় ফিরে যায় তাহলে উচ্চতা কত হবে? 0 হবে। তাহলে এখানে ইপি কত আসলো? 0। কিন্তু আমাকে যেটা বের করতে হবে ওটা হচ্ছে ভি স্কোয়ার। আরেকবার বের করতে হবে। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ওর বেগ 0 ছিল, এখান থেকে পড়তে পড়তে এবার কি হলো? এতটুকুন জায়গায় এই উচ্চতা আসলো, তাহলে এই উচ্চতায় ওর বেগ বৃদ্ধি কত হচ্ছে? তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা তো 0 প্লাস 2, এর জায়গায় জি বসবে, আর এস ও কতটা ডিস্টেন্স কভার? এইচ ডিস্টেন্স কভার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসলো? 2gh। তাহলে এবার যদি আমি ইকে বের করি, ইকে ইজ ইকুয়ালস টু কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে লিখবো হাফ
এম ভি স্কোয়ারের জায়গায় লিখবো 2GH, তাহলে 2 কাটবে, অ্যান্সার কি আসবে MGH। তাহলে 1 নং ক্ষেত্রে, 2 নং ক্ষেত্রে আর 3 নং ক্ষেত্রে আমাদের কি আসবে? প্রতি ক্ষেত্রেই ইপি প্লাস ইকে কি আসলো? সেম আসলো। এটাই কি যান্ত্রিক শক্তির সংরক্ষণ। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে কি ছিল, এই যে 3টা ক্ষেত্র নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, তাহলে প্রথম ক্ষেত্রে যেখানে আছে, তাহলে প্রথম ক্ষেত্রে তোমরা সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক করে? না, দেখতে পাচ্ছ না। এখানে এবার আই থিঙ্ক দেখতে পাচ্ছ। ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কত আসলো? প্রথম ক্ষেত্রে ইপি প্লাস ইকে এমজিএইচ আসলো। দ্বিতীয় ক্ষেত্রে ইপি প্লাস ইকে কত আসলো? নেক্সট পেজে বের করছি আমরা। এই যে ইপি প্লাস ইকে কত আসলো? এমজিএইচ আসলো। তৃতীয় ক্ষেত্র, এখানেও ইপি প্লাস ইকে কত আসলো? এখানে ইপি প্লাস ইকে কত আসলো? এমজিএইচ আসবে। এখানে ইপি প্লাস ইকেটা করা হয়নি, এখানে দেখে নাও ইপি প্লাস ইকে, তার কারণ এখানে কত আসছে? ইপি তো 0 চলে আসছে। তাহলে ই ইজ ইকুয়ালস টু, যদি আমি ইপি প্লাস ইকে করি তাহলে কত আসবে? 0 প্লাস এমজিএইচ, তার মানে কত আসবে? এমজিএইচ। এটা জাস্ট এখানে দেখে নাও, আমি সরে যাচ্ছি। বুঝতে পেরেছো সবাই? তাহলে এটাই কি যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র। তো আজকের ক্লাসটা এতটুকুনি ছিল। এই পার্টটাতে আমরা টোটালটা কি কমপ্লিট করলাম? থিওরির পার্টটা কমপ্লিট করলাম। এখানে আমরা কি করিয়েছি? শক্তির পার্টটা কমপ্লিট করিয়েছি। পার্ট 1 এ আমরা কি কমপ্লিট করিয়েছি? কার্য আর ক্ষমতার পার্টটা কমপ্লিট করেছি। তো তোমরা সবাই এটা ভালো করে রিভাইজ করো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর আমার ক্লাসগুলো ভালো মতন ফলো করো। ক্লিয়ার? আমাদের সামনেই এক্সাম আছে, এক্সাম অগাস্টের মিডে নয়তো অগাস্টের ফার্স্টের দিকে হয়ে যাবে। তো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।